ছোট আম্মু, তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে? বড় হলে তোমার মেয়েকে আমি বিয়ে করব। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে কোলে নিয়ে কথাটা বলে এক ছোট্ট ছেলে। 7 বছরের এক ছেলের মুখে এমন কথা শুনে চমকায় বাড়ির সকলে। ছোট্ট একটা ছেলে হঠাৎ এমন কথা বলতে পারে, এটা কেউ কল্পনাও করতে পারেনি। ছোট চাচুর মেয়ে হয়েছে শুনে ছেলেটিও মায়ের সাথে তাকে দেখতে আসে। দেখতে এসে সে কোলে নিয়ে কিছু সময় তার ভ্রু জোড়া কুঁচকে বাচ্চা মেয়েটির হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করেই বিস্ফোরণের মতো বিয়ের কথাটা বলে সে। ছেলেটির এ কথায় হেসে তার চাচি আম্মু বলে, তোমার কি বাবুকে খুব পছন্দ হয়েছে? ছেলেটিও হেসে উত্তর দিল, কি সুন্দর ওর চোখ, ঠোঁট, হাসে। আমি বড় হলে ওকেই বিয়ে করব। ছেলের এমন কথায় অবাক হলেও সকলে হেসে ওঠে। হঠাৎ করে বাচ্চাটি কান্না শুরু করে দেয়। এতে করে ছেলেটি ভয় পেয়ে বাচ্চাটিকে তার মায়ের কোলে দিয়ে দেয়। মায়ের কোলে যাওয়ার পর যখন বাচ্চাটি চুপ হয়ে যায়, ও হাসতে শুরু করে। এতে করে ছেলেটার ভীষণ রেগে যায় আর মনে মনে বলে, পাজি মেয়ে, তুই কেন আমাকে ভয় পাবি? তুই কেন অন্যের সাথে হাসবি? তুই শুধু আমার জন্য হাসবি। তোকে শুধু আমার কাছে রাখবো। বলেই একটু হেসে চলে গেল সেখান থেকে। সকলে তার যাওয়ার পানে তাকিয়ে থাকলেও পরক্ষণেই বাচ্চা মেয়েটির দিকে তাকায়। কি সুন্দর মায়ের কোলে খেলছে সে। অন্ধকার ঘরে হঠাৎ কারো ডাকে পুরনো স্মৃতি থেকে বের হয়ে আসে যুবকটি। পাশ থেকে ভয়ে ভয়ে এগিয়ে আসে অন্য আরেকটি যুবক, যার নাম আয়ান শিকদার। Bro, the work is done. He is finished. আয়ানের কথায় ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে ওঠে যুবকটির। আয়ানকে ইশারা করতে সে চলে যেতে গিয়েও আবারও ফিরে আসে। আজকে এইচএসসি রেজাল্ট, তুই কি তার রেজাল্ট দেখবি? যুবকটি কিছু একটা ভাবে, আবারও একটু হাসলো। তারপর ইশারা করতেই আয়ান ছেলেটি চলে গেল। ছেলেটি চলে যেতেই কিছুটা গম্ভীর কণ্ঠস্বরে যুবকটি বলে উঠল, জালে তোকে পড়তেই হবে সুইটহার্ট। হয় আমি আসবো তোর কাছে, আর না হয় তুই আসবি আমার কাছে। শুধু অপেক্ষা ক্ষণিকের। I will come to destroy your life. I'll come, মেরি জান। বলেই ল্যাপটপে মনোযোগ দিল। নির্কুঞ্জ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে এই চিন্তায় সারা রাত ঘুম না হওয়ায় সকালে উঠে চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে চৌধুরী বাড়ির ছোট মেয়ে রোজা চৌধুরী, যার পুরো নাম মেহেরিন জান্নাত রোজা। চৌধুরী বাড়ির কর্তা রায়হান চৌধুরী ও তার স্ত্রী রওশনা চৌধুরীর 2 পুত্র, রেজওয়ান চৌধুরী, রাহাত চৌধুরী। বড় ছেলে রেজওয়ান চৌধুরী, এক ছেলে নির্ণয় চৌধুরী, আর ছোট ছেলে রাহাত চৌধুরীর এক ছেলে এক মেয়ে, রিয়ান আর রোজা। রেজওয়ান চৌধুরী ভালোবেসে বিয়ে করেছিলেন নওরিন চৌধুরীকে, তবে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবারও বিয়ে করেন নাজমা চৌধুরীকে। তার ঘরেও এক মেয়ে, নাম রিধিমা। সে রোজার থেকে 4 বছরের বড়। ছোট ছেলে রাহাত চৌধুরী বাবার পছন্দে তার খালাতো বোন রত্না চৌধুরীকে বিয়ে করেন। সকাল সকাল উঠে গরুর মতো চিল্লাচিল্লি করছিস কেন শুনি? আর আজকে এত সকালে উঠেছিস যে? বলে রোজাকে বকতে বকতে সিঁড়ি দিয়ে নামছিলেন রোজার মা। রোজা মায়ের বকা শুনে বাচ্চার মতো ঠোঁট উল্টে বলতে শুরু করলো, তুমি আমায় বকলে মাম্মা। বলে আবারও চিল্লাতে শুরু করলো, পাপা, ভাইয়া, বড় আব্বু, দাদু, দাদিন, কোথায় তোমরা? এক্ষুনি নিচে আসো, মামা বকছে আমায়। বলেই কান্না জুড়ে দিল। ওর কান্না শুনে প্রথমে রিয়ান ঘুম ঘুম চোখে দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল। তারপর আদর মাখা সুরে বলল, কি হয়েছে সোনা পাখি? কাঁদিস কেন? বল ভাইয়াকে কি হয়েছে? একটু পর বাড়ির সবাই এক এক করে জড়ো হলো। রিধিমা এসে রোজাকে পানি এনে দিল। তারপর নরম সুরে বলল, কখন উঠে আসলি? তুই আমাকে ডাকিসনি কেন? রোজা কান্না জমানো মিশ্রিত কণ্ঠে বলল, আজকে আমার রেজাল্ট দিবে, তোমরা ভুলে গেছো? রেজওয়ান চৌধুরী এসে রোজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তাকে বলতে পারি? তাই তো আজ আমরা অফিস থেকে ছুটি নিয়েছি, বাসায় থাকবো সবাই। একটু পর রায়হান চৌধুরী আর রওশনা চৌধুরী আসলো। নাতনিকে কান্না করতে দেখে রত্না চৌধুরীকে বলল, সকাল সকাল মেয়েটাকে বকা শুরু করে দিয়েছো? বাচ্চা মেয়ে, ও কি বোঝে কিছু? এবার রত্না চৌধুরী মেয়ের কাছে এসে আদরে সুরে বললেন, এত টেনশন করিস না তো, যা হবে ভালোই হবে। তোর টেস্টের রেজাল্ট তো ভালোই হয়েছিল। এবার যা বাবা আর বড় আব্বুর পাশে গিয়ে বস, আমি কফি দিচ্ছি। সাথে রিয়ান আর রিধিমাকে বলল, তোরাও গিয়ে বস ওর কাছে।
বলে রান্নাঘরের দিকে চলে গেল। আর রোজা গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বসে রইল। রিয়ান আর রিধিমা গিয়েও বোনের পাশে বসলো। বেলা 11টা। একসাথে বাড়ির সবাই বসে আছে। রোজা তো পুরাই কান্না কান্না অবস্থা, আর তাকে পাশে থেকে সান্ত্বনা দিচ্ছে রিধিমা। রিয়ান চুপচাপ বসে ল্যাপটপে কি যেন করছে। নাজমা চৌধুরী ঘরে যাওয়ার উদ্দেশ্যে রান্নাঘর থেকে বের হতেই খেয়াল করলেন রেজওয়ান চৌধুরী বারবার কাউকে ফোন করছেন। তিনি তার কাছে আসলেন। রেজওয়ান চৌধুরী একবার স্ত্রীর দিকে মুখ তুলে দেখে আবারও ফোনের দিকে তাকালেন। সেই একই নাম্বারে আবার কল করলেন। এবারও বেজে বেজে কেটে গেল। রেজওয়ান চৌধুরী এবার স্ত্রীর পানে চেয়ে করুণ সুরে বলল, আমার ছেলেটাকে কি আর পাবো না নাজমা? কোথায় সে? সে কি আর ফিরবে না? নাজমা এবার কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি ভেঙে পড়বেন না, সে ঠিক ফিরবে, ফিরতে তাকে হবেই নীলগঞ্জে। আমি মা ডাক শুনতে চাই তার মুখে, তাকে যে ফিরতেই হবে। এর মাঝে রিয়ান বলে উঠল, বোন কংগ্রাচুলেশন, তুই জিপিএ 5 পেয়েছিস। রোজা কান্না করবে করবে অবস্থা। হঠাৎ জিপিএ 5 পাওয়ার কথা শুনে সে মনে মনে ভাবছে সে কি ভুল শুনল। একটু পরে রিধিমা রোজাকে জড়িয়ে ধরে বলল, দেখলি, মিলল তো আমার কথা। এবার আমরা সবাই একসাথে জার্মানি যাব। হঠাৎ রসনা চৌধুরী চেঁচিয়ে উঠলেন, কই গো রিয়ানের আম্মা, এই দিকে আহো, দেখো তোমার মাইয়া পরীক্ষায় পাশ করছে, মেলা নাম্বার পাইছে। কই গো, মিষ্টি নিয়ে আহো। রত্না চৌধুরী রান্নাঘরে কাজ করছিলেন। শাশুড়ির কথা শুনে হাতে কাজ ফেলে দৌড়ে বসার ঘরে আসলেন রত্না চৌধুরী। সাথে সিঁড়ি দিয়ে নামছিলেন রোজার বাবা রাহাত চৌধুরী। তিনিই ঘরে বসে অফিসের কাজ করছিলেন। রাহাত চৌধুরী এসেছিল। মেয়ের মাথায় হাত রেখে বললেন, কংগ্রাচুলেশন মাই লিটল প্রিন্সেস, আমি জানতাম তুমি ভালো কিছুই করবে। বাড়ির সকলে মহা খুশি। একে একে সকলে রোজাকে অভিনন্দন জানালো। হঠাৎ রিয়ানের ফোন বেজে উঠল। রিয়ান ফোন রিসিভ করে বাইরে যেতে যেতে বলল, হ্যাঁ ভাই বলো, কেমন আছো? অপর পাশ থেকে। বোন জিপিএ 5 পেয়েছে। অপর পাশ থেকে। ওকে ভাই, তবে তুমি কি আর দেশে ফিরবে না? অপর পাশ থেকে এবার আর কোনো উত্তর আসলো না। সে যে কথাটা এড়িয়ে গেল সেটা ভালোই বুঝতে পেরেছে রিয়ান। কিছুক্ষণ পর কল ডিসকানেক্ট হয়ে গেল। রিয়ান একবার হতাশার নিঃশ্বাস ত্যাগ করে ভাবল কবে ঠিক হবে সব তা জানা নেই। অন্ধকার ঘর থেকে এক যুবক হালকা হেসে তারপর বলতে শুরু করলো, বলে আবারও হাসতে শুরু করলো। জার্মানিতে বড় এক আলিশান বাড়িতে থাকে যুবকটি। এত বড় বাড়ি অন্ধকারে ঘেরা, যেখানে দিনের বেলায়ও জ্বলে না কোনো আলো। যে কেউ মনে করবে এটি ভূতের বাড়ি। অন্ধকার ঘরে কারো পৈশাচিক হাসির শব্দ, সাথে কুকুরের আওয়াজ, যেন এক গা ছমছম ভাব। এর মাঝে শুধু 4টি চোখ দেখা যাচ্ছে, 2টো নীল চোখ আর 2টো হালকা লাল চোখ। সকাল 9টা। হলরুমে 3 জন ব্যক্তির চেঁচামেচি শোনা যাচ্ছে। 1 জন মেয়ে, 2 জন ছেলে। একটু পরে তোর বাইক রেসিং শুরু হয়ে যাবে, আর নবাবের বংশধর এখনো ঘুমাচ্ছে, ফোনটাও বন্ধ করে রাখছে। এসব কথার মাঝে মেয়েটি আবার ডেকে উঠল, নীর, এই নীর, কোথায় তুই? তো সিংহের গুহা থেকে দয়া করে বের হ। এবার আপনজন ডাকতে শুরু করলো, নবাবের বংশধর আপনি আসুন প্লিজ, আমাদের দেরি হচ্ছে। এইভাবে বলতে বলতে 3 জন গিয়ে খাবার টেবিলে বসে আপেল চিবোতে শুরু করলো। এরা 3 জন হচ্ছে ত্রিধা, আয়ান, অপূর্ব। এরা হলো নির্ণয় চৌধুরীর খুব কাছের বন্ধু। আয়ান বাংলাদেশি, ত্রিধা আর অপূর্ব ভারতীয়। রেসিং এর কথা মনে হতেই ধূপ করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেল নির্ণয়। 20 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে নিচে নেমে 3 জনের উদ্দেশ্যে বলল, সকাল সকাল বিরক্ত করতে চলে আসছিস, তোদের নিয়ে আর পারি না। এবার আয়ান ঠোঁট উল্টে বলতে শুরু করলো, এভাবে বলতে পারলি তুই আমাদের? আমরা তোকে ভালোবাসি, তাই তো আসি, তাই না বল? আমাকে কি তোর মনে হয় নাকি যে আমি ছেলেদের ভালোবাসার জন্য দৌড়াবো? নির্ণয়ের এমন কথায় আয়ান পুরো থতমত খেয়ে গেল। ত্রিধা আর অপূর্ব মুখ টিপে হেসেছে। এবার অপূর্বকে বলতে শুরু করলো, তোরও কি কোনো কাজ নেই? তুই কেন আসতে গেলি? বলে রাগ দেখাতে শুরু করলো। ত্রিধা আপেলের শেষ অংশটুকু মুখে পুরে এসে নির্ণয়ের কাঁধে হাত রেখে বলল, রিল্যাক্স বেবি, তোর আজকে রেসিং আছে, তাই ভাবলাম সকাল সকাল তোকে ঘুম থেকে তুলে একটু আড্ডা দিই। এবার নির্ণয় ত্রিধার হাত কাঁধ থেকে নামিয়ে দিয়ে কাউচে গিয়ে
বিশাল মনিটরে বাইক রেসিং গেম এমন ভাব করে খেলতে শুরু করলো যেন তার আশেপাশে কে আছে কি হচ্ছে কোনো খেয়াল নেই। এর মাঝে হঠাৎ করে আয়ান বলেই উঠল, ব্রো, রিয়ান কবে আসবে জানিস তুই? উত্তরে নির্ণয় ঠোঁট বাঁকা করে বলল, আসবে কিছু পর হয়তো। এবার আয়ান ত্রিধাকে খোঁচা দিয়ে বলল, আমি তো ভেবেছিলাম আর আসবে না, বিয়ে করে ওখানেই থাকবে। বলে অর্ণব আর আয়ান হাসতে শুরু করলো। ত্রিধা বেশ বুঝতে পারলেও সে তাদের কথা গায়ে না মাখিয়ে নির্ণয়কে বলল তাদের পরবর্তী মিশন কি। নীলকুঞ্জ। সারা এলাকায় মিষ্টি বিলানো শেষ করে বাড়িতে ফিরেছে রিয়ান। চৌধুরী বাড়ির এটা একটা নিয়ম বললেই চলে, কোনো খুশির খবরে পুরো এলাকায় মিষ্টি বিলি করে তারা। বসার ঘরে রিধিমা আর রোজা বসে গল্প করছিল। তার পাশেই বসে পান চিবোচ্ছিল রওশনা চৌধুরী। রত্না চৌধুরী আর নাজমা চৌধুরী রান্নাঘরে কাজ করছিলেন। রিয়ান এসে বোনের পাশে বসলো। হাতে তার একটা বক্স, যেটি রঙিন পেপারে মোড়ানো। বক্সটি এনে বোনের হাতে দিয়ে বলল, খুলে দেখ তো পছন্দ হয় কিনা। ভাইয়ের দেওয়া উপহারে রোজা ভীষণ খুশি হলো। সঙ্গে সঙ্গে ভাইকে জড়িয়ে ধরল। ভাইও বোনকে আদর করে বক্সটি খুলে দেখতে বলল। রোজা বক্সটি খুলে তো পুরাই অবাক। আইফোন 16। ওয়াও ভাইয়া, এটা আমার জন্য? না, পাশের বাসার ভাবির জন্য। বল তোমাকে দিলে কেমন হবে? তুই পাশের বাড়ির ভাবিরে ফোন দিবি? কুদ্দুসের বাপ দেখলে তোরে প্যান্ট খুলে লুঙ্গি নাচ নাচাবে। কি প্যান্ট খুলে কেমনে লুঙ্গি নাচ নাচে? আরে বোকা, তুই বুঝবি না। আমি গোলামের পুত, তুই কি? রোজা জিব্বা দিয়ে ভেঙচি কাটলো। রিয়ান তা দেখে ওর মাথায় গাঁটটা মেরে বলল, অনেক ফাজিল হয়েছিস, এখন বল পছন্দ হয়েছে? রোজা আবার বলল, হইলেই আমার আর কি, আমাকে আর কি দিবি? দিবি তো সেই সকিনা ভাবিরেই। তবে রে শয়তান। ওদের কাণ্ড দেখে হেসে যাচ্ছে রিধিমা আর তার দাদি। রোজা এক দৌড়ে রুমে চলে আসলো সেখান থেকে। বেলা 11টা। বাইক রেসিং এর জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লো চারজন, নির্ণয়, অপূর্ব, ত্রিধা আর আয়ান। গ্যারেজে এসে অনেকগুলো বাইকের মধ্যে সবচেয়ে পছন্দের KTM 390 অ্যাডভান্স বাইকটায় চড়ে বসলো নির্ণয় চৌধুরী। এক এক করে বাকিরাও তাদের পছন্দ মতো বাইক নিয়ে নিল। যদিও অপূর্ব বাইক চালাতে পারে না, তাই সে আয়ানের বাইকে উঠে বসলো। 3টি বাইক চলল রেসিং স্পটে। 3টা বাইক রেসিং স্পটে পৌঁছানোর সাথে সাথে সকলে নীর নীর বলে জয়ধ্বনি দেওয়া শুরু করলো। এতে নির্ণয়ের কোনো হেলদোল দেখা গেল না। রাস্তার দুপাশে বড় বড় গাছের নিচে অনেক মানুষ ভিড় করেছে। একটু খেয়াল করলেই দেখা যাবে বড় বড় গাছের বেশ দূরেই বড় বড় বিল্ডিংয়ের সমারোহ। তবে এই মুহূর্তে আশেপাশে মানুষের সমাগমে কারোরই গাছে ফোটা ফুলের সৌন্দর্য বিশ্লেষণের আগ্রহ নেই, বরং গাছের ফাঁক ফোকরে সবাই এখন উচ্ছ্বাসিত কাঙ্ক্ষিত জিনিসটি দেখার জন্য। একটু পরে রেসিং শুরু হবে। একদিকে নীর, অন্যদিকে তার শত্রু মার্গ। শত্রু বলে ভুল হবে, নির্ণয় কখনোই রেসিংয়ে তাকে শত্রু ভাবেনি। বারবার চ্যাম্পিয়ন হওয়ার কারণে মার্গো তাকে শত্রু ভাবে। 5 মিনিট পর শুরু হলো বাইক রেস। নির্ণয় তার KTM 390 অ্যাডভান্স সাথে বাকি বাইকগুলো যাত্রা শুরু করলো। সবার চোখ এখন এক জায়গায় সীমাবদ্ধ, বাইক রেসিং। 2 রাউন্ড বাইক রাইড করার পর 3 বারের মাথায় যখন রেসিং শেষ হবে, ঠিক তখনই নির্ণয়ের বাইকে ছাড়া তেলে স্লিপ কাটে মার্গোর বাইক। তার একটু পরে নির্ণয় চ্যাম্পিয়ন হয়ে যায়। চারপাশে সবাই নীর নীর বলে জয়ধ্বনি দিতে লাগলো। আয়ান, অর্ণব, ত্রিধা একসাথে নির্ণয়ের কাছে দাঁড়ালো। নীরকুঞ্জ। রোজা রুমে এসে তার নতুন ফোন দেখছিল। বাহ, ভাইয়া তো সব ঠিক করে দিয়েছে। ফেসবুক আইডিও আছে দেখছি, দেখি তো কে কে অ্যাড আছে। বলে রোজা প্রোফাইল চেক করতে লাগলো। এ মা, এ তো 3 জন, শুধু ভাইয়া আর রিদিমাপু ছাড়া তো কেউই নেই। বলে ভাবতে লাগলো কাকে কাকে অ্যাড করবে। ঠিক তখনই রোজার ফোনে নীর চৌধুরী নামে মেসেজ এলো। নির্ণয় বাইক রাইড শেষ করে ফ্রেশ হয়ে মাত্র রুমে প্রবেশ করে ফোন হাতে নিয়েছিল। সে খেয়াল করে রোজা অনলাইনে। ঠিক তখনই মাথায় তার দুষ্ট বুদ্ধি চাপে। সে রোজাকে মেসেজ দেয়। রোজা মেসেজ দেখে সাথে সাথে তাকে ব্লক করে দেয়। এতে নির্ণয় খানিকটা রাগ করলেও মনে মনে ভীষণ আনন্দ পায়। সেদিনের পর নির্ণয় আর যোগাযোগ করার চেষ্টা করেনি। কেটে গেছে প্রায় 3 মাস। রোজার জার্মানি আসার ভিসা, পাসপোর্ট সব রেডি, সাথে রিধিমারও। রিয়ান, রিধিমা ও রোজা 3 জন একসাথে জার্মানি যাবে। যেহেতু রিয়ান আগে থেকে জার্মানি থাকতো,
তাই সে এখন রিধিমা আর রোজাকে নিয়ে যাবে। আজ তাদের যাওয়ার দিন। পরিবারের সকলের মনে মেঘ জমেছে, তবে কেউ কান্না করছে না রোজার জন্য। মেয়েটা বড্ড অবুঝ। ইতিমধ্যে বেশ কয়েকবার কান্না করে বলছে সে যেতে চায় না পরিবার ছেড়ে। রিয়ান আর রিধিমারও যে মন ভীষণ খারাপ। পরিবার ছেড়ে দূরে থাকা যে অনেক কষ্টের। হঠাৎ রিয়ানের মনের মধ্যে নাড়া দিল নির্ণয়ের কথা। তার ভাইও তো আজ কতগুলো বছর ধরে পরিবার ছাড়া, শুধু তার বোনের জন্য। বার্লিন ব্যান্ডেনবার্গ বিমানবন্দরে দাঁড়িয়ে আছে তিনজন, অপেক্ষা করছে গাড়ির জন্য। ঠিক 5 মিনিটের মাথায় একটি কালো মার্সিডিজ এসে থামলো তাদের সামনে। গাড়ি দরজা খুলে বেরিয়ে এলো আয়ান। এসে রিয়ানকে জড়িয়ে ধরল। কি রে শালা, কেমন আছিস? রিয়ান ছাদ করে উঠে বলল, আমি তোর কোন কালের শালা রে? আয়ান এবার বেশ মজা করেই বলল, আরে তুই আমার এই কালেরই শালা রে। তোর কাছে আমার বোন দিব? কখনোই না। তা পরে দেখা যাবে। পরে কেন, এখনই দেখবো, খুল তুই। ওদের দুজনের ঝগড়া দেখে মুখ টিপে হাসছে রোজা আর রিধিমা। বোনদের হাসি দেখে ঝগড়া থামালো রিয়ান। ভাই, ওদের সাথে পরিচয় করাবি না? রিয়ানের সোজা উত্তর। দেখলি তো পরিচয় হওয়ার কি আছে, তাও যখন চাইছিস তাহলে আয়। রিয়ান রোজা ও রিধিমার কাছে আসলো। প্রথমে রোজার সাথে পরিচয় করিয়ে দিল রিয়ান। রোজাকে আয়ান খুশিতে বলে ফেলছে, কেমন আছো ভাবি? না মানে বোন। ভাবি শুনে রিধিমা আর রোজা যেন আকাশ থেকে পড়ল। আয়ানের চোখ রিয়ানের ওপর পড়তেই দেখলো রিয়ান কটমট করে তাকিয়ে আছে। এবার রোজা বলল, ভাবি মানে? না মানে আসলে ভুলে বলে ফেলেছি। এরই মধ্যে আয়ান খেয়াল করলো রিধিমাকে। জিন্স টপ সাথে ডেনিম জ্যাকেট পরিহিত এক কন্যা, চুলগুলো কাঁধ ছাড়ানো, বয়স 22 কিংবা 23 হবে। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, চোখগুলো টানা টানা। নিঃসন্দেহে বলা যায় মায়াবতী। কি যে মায়া ওই চোখ দুটোই, যে কেউ ওই মায়ায় পড়তে বাধ্য। অপলকভাবে তাকিয়ে আছে আয়ান। হঠাৎ রিয়ানের কথায় ধ্যান ভাঙল তার। কি আজকে কি এখানে থাকার প্ল্যান করছিস? থাক তাহলে, তুই গেলাম আমি। ওরা তিনজন গিয়ে গাড়িতে বসলো। আয়ান ড্রাইভ করবে গাড়ি, আয়ানের পাশে রিয়ান। রোজা আর রিধিমা পেছনে। গাড়ি এসে থামলো একটি ডুপ্লেক্স বাড়ির সামনে। আয়ান পাসওয়ার্ড দিয়ে গেট খুলে দিল। এক এক করে ভেতরে প্রবেশ করলো রোজা, রিয়ান, রিধিমা। রোজা, তোরা ডান পাশের রুমগুলোতে গিয়ে ফ্রেশ হ বলে রোজাকে ভেতরে যেতে তাড়া দিল রিয়ান। রোজা আর রিধিমাও বাধ্য মেয়ের মতো ভেতরে চলে গেল। রোজা যেতে রিয়ান হাঁটা দিল বাম পাশের রুমের দিকে। সেই অন্ধকার রুমের সামনে এসে দাঁড়ালো রিয়ান। দরজায় নক করতে ভেতর থেকে কারো গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, কে? ভাই আসবো আমি? আয়। অনুমতি পাওয়ার সাথে সাথে ভেতরে প্রবেশ করলো রিয়ান। তবে অন্ধকারে কিছুই দেখতে পারছিল না সে। ভাই কোথায় তুমি? একটুখানি খেয়াল করতেই তার চোখ পড়ল নীল চোখ জোড়ার উপর। ভয়ে জড়সড় হয়ে পড়ল রিয়ান। ঠিক তার একটু পরে কুকুরের আওয়াজ শোনা গেল। কে কে কেমন আছো ভাই? যেমন দেখছিস। বা বলছিলাম কি ভাই, টাইগারকে রোজার সামনে বেশি যেতে দিও না, ও কুকুর খুব ভয় পায়। আর কিছু বলবি? না ভাই। এটুকু বলেই রিয়ান বাহিরে চলে গেল। বুঝলি রে টাইগার, আমার সুইটহার্ট তোকে ভয় পাবে। একদম ওর সামনে যাবি না, বুঝছিস? আমার পাখি আমার কাছে ধরা দিতে চলে এসছে। এবার খেলা হবে সমানে সমানে। বলে পৈশাচিক হাসতে শুরু করলো। কুকুরটি কি বুঝলো কে জানে। মনিবের খুশিতে তার চোখ জোড়াও খুশিতে চকচক করছে। মাত্র ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল রোজা। বড্ড ক্লান্ত লাগছে তার, ভীষণ ক্ষুধাও পেয়েছে। মা খাবার দাও, ক্ষুধা পেয়েছে আমার। বলেই মাকে ডাকতে শুরু করলো সে। কিন্তু কোথায় মা আর কোথায় খাবার? পরক্ষণেই মনে পড়লো সে তো জার্মানিতে, মা কোত্থেকে আসবে? মায়ের কথা মনে হতেই কান্নায় ভেঙে পড়ল সে। রিধিমা এসেছিল রোজাকে ডাকতে। বোনকে কান্না করতে দেখে তার বুকের ভেতর ধক করে উঠল। দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল। সে মাথায় হাত বুলিয়ে আদরে সুরে বলল, কি হয়েছে সোনা, কাঁদছিস কেন? শোনো বোন আমার, কাঁদে না, আপুকে বল। রোজা এবার বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলতে লাগলো, বাসার কথা মনে পড়েছে গো, পাপা মা ওদের কথা। রিধিমা বুঝলো বোনের কষ্ট, তারও কি কম কষ্ট হচ্ছে। এবার বোনের মুখটা বুক থেকে তুলে চুমু দিয়ে বলল, শুধু মন খারাপ করে থাকলেই কি চলবে? খেতে হবে না নাকি আমি সব খাবার খেয়ে ফেলবো? রোজা হেসে বলল, আর কত খাবি? 2 দিন পর তো আলুর বস্তা বলবে তোকে, কেউ বিয়ে করবে না মোটি। বোনের কথায় হেসে রিধিমা রোজাকে নিয়ে নিচে খেতে গেল।
রিধিমা রোজাকে খাইয়ে দিয়ে বলল, তুই উপরে ঘরে গিয়ে রেস্ট কর, আমার কিছু জিনিস লাগবে তাই বাইরে যাব। রোজা বোনের কথায় সায় জানিয়ে নিজের জন্য বরাদ্দকৃত ঘরে ঘুমাতে চলে গেল। শরীর ক্লান্ত, তাই বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে গেছে রোজা। সময় কত জানা নেই, তবে ঘুমের মধ্যে নিজের ওপর ভারী কিছু অনুভব করতেই চোখ খুলে রোজা। তবে চোখ খুলে কিছু দেখতে পায় না। মনের ভুল ভেবে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ভীষণ পিপাসা পেয়েছে তার। হলরুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। গুটি গুটি পায়ে নিচে এসে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়াতে কারো কণ্ঠস্বরে থেমে যায় রোজা। আমি রোজা চৌধুরী। আপনি কে? এখানে কি করছেন? আপনি চোর নাকি? আমার মেরে ফেলার চিন্তা করছেন নাকি? দেখুন, আমাকে মারতে হবে না, আপনি চুরি করে নিয়ে যান, আমি আটকাবো না। আচ্ছা, আপনার বাকি কথা আর বলতে পারল না। তার আগে এক শক্তপোক্ত হাত এসে রোজার মুখ চেপে ধরল। নির্ণয়ের ক্ষুধা পেয়েছিল, তাই সে হলরুমে আসছিল। রান্নাঘরে কারো ছায়া দেখে প্রশ্ন করেছিল নির্ণয়, তবে এক প্রশ্নের এত উত্তর হবে ভাবতে পারেনি সে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নির্ণয় অষ্টাদশীর পানে। সাদা চুড়িদার সেট পরিহিত এক পরি, লম্বায় 5 ফিট 2 হবে, হলুদ ফর্সা গায়ের রং, হরিণী চোখ জোড়া, গোলাপি ঠোঁট। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ঠোঁটের নিচের কালো তিল। মুখে নেই কোনো প্রকার সাজগোজ। ঘুম থেকে ওঠার কারণে এলোমেলো পাখির বাসার মতো চুলগুলো কোমর ছাড়িয়ে হাঁটু পর্যন্ত গেছে। একে নিঃসন্দেহে রূপবতী বলে। শুধু রূপবতী বললেও কম বলা হবে। অষ্টাদশীর এই রূপ যে হাজার পুরুষের সর্বনাশের কারণ, সে কি তা জানে? কে বলেছিল এত সুন্দর হতে? একটু খুঁত থাকলে কি এমন হতো? হাতের ব্যথায় ধ্যান ভাঙল নির্ণয়ের। খেয়াল করলো যে হাত দিয়ে রোজার মুখ চেপে ধরেছিল সে হাতে কামড়ের দাগ। রোজা আবারও কামড় দিতেই, এটা কি করলে তুমি? পাগল হয়ে গেছো? নীরের ধমক দিয়ে বলা কথাগুলোই রোজা বাচ্চাদের মতো ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। এই দেখি তোর দাঁত। কথাটা বলতে দেরি, রোজার দাঁত বের করে দেখাতে দেরি হয়নি। এই চোর মামা, দেখেন তো সুন্দর না আমার দাঁতগুলো? নিয়ম করে 2 বেলা ব্রাশ করি, বুঝলেন? তাও আবার পেপসোডেন্ট দিয়ে। কি বললে তুমি আমাকে? চোর মামা? লাইক সিরিয়াসলি? আমাকে দেখতে তোমার চোরের মতো লাগে, সাথে আবার মামা? থাপড়ায় তোর গালে মানচিত্র বানাই দেব, বেয়াদব মেয়ে। নীরের কথা শুনে সাথে সাথে কান্না জুড়ে দিল রোজা। ঈদে নীর ভেবাচাকা খেয়ে আবারও নিজেকে সামলে নিল। রোজা যে এই চঞ্চল স্বভাবের সে ভাবতেও পারেনি। কতগুলো বছর পর দেখছে সে তাকে। এই খাচ্ছ কেন? চুপ করো। আবার কান্না করে মেয়ে। তখন থেকে কি মেয়ে মেয়ে করছেন? আমার নাম রোজা চৌধুরী, বুঝলেন? রোজা চৌধুরী। নীর এবার ঠোঁট চেপে হাসলো। রোজা কান্না থামিয়ে আবারও বলতে শুরু করলো, ও মা, আমি তো খেয়াল করিনি আপনি বাংলা ভাষায় কথা বলছেন। তবে আপনাকে পাক্কা ইংরেজদের ফেলে যাওয়া বংশধরের মতোই লাগছে। এই কি বললে তুমি? ইংরেজের ফেলে যাওয়া বংশধর। রোজা সোজা উত্তর, নিচে কি খরগোশের বাচ্চা একটা? আচ্ছা, আপনি বাসায় কিভাবে ঢুকলেন? আমার বাসা আমি ঢুকবো তাও তোমাকে বলতে হবে? বলেই হলো আপনার বাসায়, এখানে তো আমার ভাই। রোজা কথা শেষ করার আগে নির্ণয় বলল, তোর ভাইকে আমি থাকতে দিয়েছি, বুঝলি? তাই বলেন? আচ্ছা, জানেন তো আমি আগেই বুঝেছিলাম আপনি চোর হতেই পারেন না, আপনাকে একদম চোর চোর লাগে না। আচ্ছা, আপনি কখন বাসায় আসলেন, নাকি আগে থেকেই ছিলেন? এই মেয়ে একদম চুপ, নাহলে তোকে মেরে ফ্রিজে রেখে দেবো, বাচ্চার মেয়ে। আর একটা কথা বলবি তো? কথাটা বলে রোজার দিকে তাকাতে নির্ণয় খেয়াল করলো রোজা বাচ্চাদের মতো ঠোঁটের ওপর আঙ্গুল রেখে চুপ করে দাঁড়িয়ে আছে। নির্ণয় আর বেশি কিছু না বলে সোজা কিচেনের দিকে হাঁটা শুরু করলো। রোজা যদিও নিচে পানি খেতে নেমেছিল, তবে বকবক করতে করতে তার ভীষণ খিদে পেয়েছে। তাই সেও নির্ণয়ের পেছন পেছন খাওয়ার জন্য পা বাড়াতেই নির্ণয় বলে উঠল, একদম এদিকে আসবে না, সোজা গিয়ে টেবিলে বস, একটু যেন নাড়ানাড়ি না হয়। রোজাও বাধ্য মেয়ের মতো টেবিলে গিয়ে বসে পানি খেতে লাগলো। বাবা, বড্ড পিপাসা পেয়েছিল। 10 মিনিট পর 2 প্লেট পাস্তা হাতে টেবিলের কাছে এলো নির্ণয়। পাস্তা, আই লাইক পাস্তা বলে নির্ণয়ের সামনে থেকে 1 প্লেট পাস্তা নিয়ে খেতে শুরু করলো রোজা। ওয়াও, ইয়াম্মি। আপনি রান্নাও পারেন? না, বাইরে থেকে আনা। রোজা উত্তর শুনলো কি শোনেনি কে জানে, সে তো খাওয়াতে ব্যস্ত। নির্ণয় খেয়াল করলো রোজা বাচ্চাদের মতো পুরো মুখে খাবার লাগিয়ে খাচ্ছে। এতে তার হাসি পেলেও সে হাসি চেপে রোজাকে ধমকের সুরে বলল, এই মেয়ে, এইভাবে কে খায়? এত বড় হয়েছ, এখনো খাওয়া শিখলে না?
পুরো মুখে লাগিয়ে কে খায় শুনে? রোজা এবার অসহায় মুখ করে বলল, আমি তো বাংলাদেশে থাকতে আমাকে মাম্মা না হলে ভাইয়া খাইয়ে দিত, তাই একটু সমস্যা হচ্ছে। নির্ণয় এবার রোজার কথা শুনে মনে মনে বলল, আর কবে বড় হবে তুই রোজ? তুই বড় হতে হতে আমি বুড়ো হয়ে যাব। নিজেকে সামলাতে শিখলে না আমাকে কিভাবে সামলাবে? এবার সে টেবিলের ওপর থেকে একটি টিস্যু নিয়ে নিজের চেয়ারটা একটু টেনে রোজার সামনে বসলো। তারপর তার মুখ মুছিয়ে দিয়ে পাস্তার প্লেটটা রোজার সামনে থেকে নিজের হাতে তুলে নিল। নাও, হা করো। রোজা কিছু বলতে যাবে তার আগেই কথা বলতে বলি নাই, হা করতে বলছে। রোজা আর কিছু বলল না, খেতে শুরু করলো। খাবার শেষে রোজার হাতে এক গ্লাস পানি দিয়ে রোজার খাওয়ার প্লেটে নিজের খাবারগুলো ঢেলে নিয়ে খেতে শুরু করলো নির্ণয়। এতে রোজা অবাক হয়ে তাকিয়ে রইল যুবকটির দিকে। ফুল স্লিভের সাদা টি শার্ট, সাথে ব্ল্যাক ট্রাউজার, হলুদে ফর্সা গায়ের রং, চোখ জোড়া হালকা নীল, চেহারায় বিদেশি বিদেশি ভাব, চোখ ছুঁই ছুঁই, চুলগুলো এলোমেলো হয়ে আছে। রোজার খুব ইচ্ছে হলো চুলগুলো ছুঁয়ে দিতে, তবে কারো কথায় হকচকিয়ে উঠল রোজা। এইভাবে তাকিয়ে থাকলে আমার নজর লেগে যাবে, বুঝলে? যদিও জানি আমি সুন্দর, তবু এভাবে তাকিয়ে থেকো না। সুন্দর না ছাই, বলেই মুখ বাঁকালো রোজা। কি বলতে চাইছ? আমি সুন্দর না? দ্য গ্রেট নির্ণয় চৌধুরী, যার জন্য মেয়েরা পাগল, সে সুন্দর না? কি নাম বললেন? নিজের দরকারি কিছু জিনিস কেনার জন্য শপিং মলে এসেছিল রিধিমা। কেনা শেষ করে বাসায় যাবার জন্য বের হতে তার সামনে একটি ব্ল্যাক কালার BMW এসে দাঁড়ালো। গাড়ির দিকে তাকাতে খেয়াল করলো ফর্মাল গেটআপের সাথে চশমা দেওয়া একটা ছেলে নেমে তার দিকেই আসছে। এ কি আপনি? আপনি এখানে কি করছেন? কি মিস, আসতে পারি না বুঝি? না, আসলে তা বলতে চাইনি আমি। তো কি বলতে চেয়েছেন শুনি? কথাটি বলেই বাঁকা হেসে রিধিমার দিকে ঝুঁকে গেল যুবকটি। এ কি, কাছে আসছেন কেন? দেখুন মিস্টার আয়ান, দূরে থাকুন। রিধিমার অবস্থা দেখে উচ্চ শব্দে হেসে উঠল আয়ান। কোনো মতে হাসি থামিয়ে বলল, আসলে এইদিকে একটু কাজে এসেছিলাম, কাজ শেষে তাই চলে যাচ্ছিলাম, পথে আপনার সাথে দেখা। আর আমাকে ভয় পাবার কিছু নেই, খেয়ে ফেলবো না আপনাকে। বলে আবারও হাসতে শুরু করলো। রিধিমা এবার বেশ লজ্জায় পেল। তা আপনি এখানে কেন? আসলে আমার কিছু জিনিস কেনা ছিল, তাই এসেছিলাম। এখন বাসায় ফিরছি। তো মিস, যা, নামটাই ভুলে গেছি। রিধিমা চৌধুরী। মিস চৌধুরী, আমিও ওই দিকেই যাচ্ছিলাম, আপনি চাইলে আপনাকে পৌঁছে দিতে পারি। তার দরকার হবে না মিস্টার আয়ান। ভয় পাচ্ছেন বুঝি আমাকে? যদি আপনাকে... আয়ান কথা না শেষ করার আগে গাড়িতে গিয়ে বসলো রিধিমা। আয়ান তা দেখে মুচকি হাসে, গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো। এই নামটা তো আমি চৌধুরী বাড়িতে অনেকবার শুনেছি, তার মানে? পেছন থেকে কারো ডাকে ঘুরে তাকালো রোজা। দেখলো রিয়ান কিছু চকলেট হাতে দাঁড়িয়ে আছে। ভাইকে দেখে দৌড়ে তার কাছে গেল রোজা। ভাইয়া, কোথায় গিয়েছিলে তুমি? রিয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই নে তোর চকলেট। আর রিধিমা কই? আপু বাইরে গেছে, জানো একা একা কত খারাপ লাগছিল আমার। ও তাই বলছি, তুমি একা ছিলে? তাহলে আমার গানে বোকা কে মারলো? কারো কথায় পেছনে ঘুরে তাকালো রিয়ান আর রোজা। জানিস তো রিয়ান, তোর বোনটা বড্ড বাচাল। এই মেয়েকে যে আমি কিভাবে সামলাবো এখন থেকেই ভাবতে হবে। রিয়ান নির্ণয়ের কথা শুনে মুচকি হাসতে গিয়ে বোনের রাগী মুখের দিকে তাকিয়ে আর হাসল না। আপনি কি বলেন? আমি বাচাল? আপনি বাচাল, আপনার বউ বাচাল, আপনি শালাশালি সব বাচাল, আপনার 14 গোষ্ঠী বাচাল। কথাগুলো বলেই হাঁপ ছাড়ল রোজা। রোজার কথা শুনে রিয়ানের মুখ অটোমেটিক হাঁ হয়ে গিয়েছে। কথার ফোড়ন কেটে নির্ণয় বলল, অ্যাবসলিউটলি রাইট, একদম ঠিক বলেছে সব। বলেই ঠোঁট বাঁকা করে হাসলো। রিয়ান যেন আবারও বড় একটা শক খেলো। এটা কি আদেও নির্ণয় চৌধুরী নাকি? সন্দেহ হচ্ছে তার। যাকে সবাই ভয় পায়, যার নখের ডগায় সবসময় রাগ থাকে, সে অনায়াসে এতগুলো কথা সহ্য করে আবার হাসছেও। রোজা আরো কিছু বলতে যাবেই তার আগেই রিয়ান রোজাকে ধমক দিয়ে বলল, রোজ কি হচ্ছে কি? থাম এবার তোরা। আমাকে কেন বলছো? ওনাকে কেন কিছু বলছো না তুমি? রিয়ান বলল বড় মুসিবতে, কারণ নীরকে কিছু বলার সাহস তার নেই। দেখা যাবে তার শোধ নিতে পেছনে কুকুর লাগিয়ে দিবে। ঠিক তো রিয়ান, তুই শুধু রোজকে বকছিস, আমাকে বকা দে, আমি একটু শুনি তোর বকা। না মানে ভাইয়া। রিয়ান কি বলবে ভেবে না পেয়ে রোজাকে বলল, রোজা তুই ওকে চিনিস? পরিচয় হয়েছে তোদের?
আমি চিনতে চাই না এই বাজে লোকটাকে। থাকো তুমি, আমি গেলাম। কথা বলে রোজা গট গট করে সিঁড়ি দিয়ে নিজের বরাদ্দকৃত রুমে গেল। আর ওর যাওয়ার দিকে নীরবে তাকিয়ে রইল নীর আর রিয়ান। হঠাৎ নীরবতা ভেঙে নির্ণয় বলে উঠল, আমার ব্ল্যাক রোজ। রিয়ান, মরিচের থেকেও তোর বোনের ঝাল বেশি। নির্ণয়ের কথা শুনে মুচকি হাসলো রিয়ান। তারপর বলতে শুরু করলো, ও শুধু হাত পায়ে বড় হয়েছে ভাই, মাথায় বুদ্ধি নেই, মুখে খালি কথার ফুলঝুরি। গাড়ি ড্রাইভ করছে আয়ান আর পাশে বসে আছে রিধিমা। হঠাৎ আয়ান গাড়িতে গান প্লে করলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। রিধিমার দিকে তার চোখ পড়তেই আয়ান খেয়াল করলো রিধিমা জানালার বাহিরে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। তার চুলগুলো বাতাসে উড়ছে। মোহ লাগানো দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আয়ান। নিজেকে সামলে আবার ড্রাইভিং এ মন দিল। ওহে মায়াবতী, তোমার নেশা ধরেছে আমাকে। অস্পষ্ট কথাগুলো কানে আসতেই জানালা থেকে চোখ সরিয়ে ড্রাইভিং সিটের দিকে ঘুরে তাকালো রিধিমা। কিছু বলেন আপনি? রিধিমার প্রশ্নে আয়ান বাঁকা হেসে বলল, আপনার চুলগুলো বড্ড জ্বালাচ্ছে মিস। এভাবে জ্বালালে না জানি কখন না জানি কি হয়। ভরকে গেল রিধিমা। মানে? উত্তর দিল না আয়ান। রিধিমা এবার খেয়াল করলো তার চুলগুলো বাতাসের কারণে বারবার আয়ানের মুখে লাগছে। রিধিমা কিছুটা লজ্জা পেলেও নিজেকে স্বাভাবিক করে চুলগুলো হাত খোপা করে নিল। তা মিস চৌধুরী, রিয়ান কি হয় আপনার? আই মিন কেমন কাজিন আপনারা? আমি তার বড় আব্বুর মেয়ে। তার মানে অ্যান্সির বোন? কে অ্যান্সি? জার্মানির বার্লিন শহরে ফাঁকা রাস্তায় একা হাঁটছে এক তরুণী। চোখের কোণে জমেছে অভিমানের জল। গভীর চিন্তায় মগ্ন সে। কেন তার জীবনটা এমন হলো? কেন সে আজ সবকিছু থেকে বঞ্চিত? ভাবছে তারও তো একটি সুন্দর জীবন হতে পারত, একটি পরিবার হতে পারত। ওয়াও, হোয়াট এ বিউটিফুল লেডি। কারো কথা কানে আসতেই সামনে খেয়াল করলো মেয়েটি। কতগুলো অর্ধ মাতাল ছেলে তার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত তাদের চাহনি, মুখে বিশ্রী হাসি। মেয়েটি কি করবে ভেবে না পেয়ে সে উল্টো ঘুরে দৌড়াতে শুরু করতে পেছনের ছেলেগুলো তার পিছু নিতে শুরু করলো। হেই বিউটিফুল লেডি, জাস্ট স্টপ, ডোন্ট রান। মেয়েটি প্রাণপণ দৌড়ে চলেছে, তার পেছনে ছেলেগুলো দৌড়ে চলেছে। কিছু দূর যেতেই রাস্তায় পড়ে থাকা কংক্রিটে বেঁধে পড়ে গেল মেয়েটি। পেছনে থাকা ছেলেগুলো তার কাছে এসে থেমে গেল। পড়ে গিয়ে কিছুটা ব্যথা পেয়েছে মেয়েটি। হাতের কিছু অংশের চামড়া উঠে গিয়েছে, তবে সেদিকে খেয়াল নেই তার। সে ভয়ে পড়ে থাকা অবস্থায় পায়ের সাহায্যে পেছনে যেতে লাগলো। এতে ছেলেগুলো এগিয়ে আসতে লাগলো। লিভ মি প্লিজ, লিভ মি, সামবডি প্লিজ হেল্প মি, হেল্প। মেয়েটির কথা শুনে ছেলেগুলো একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে একজোটে উচ্চ স্বরে হেসে উঠল। মনে হলো তারা কোনো মজার কৌতুক শুনেছে। হাসি থামিয়ে তাদের মধ্যে একজন বলল, Hey lady, do not shout baby. No one is hard to help you. Better come on, let's enjoy something. Your support USA, come on baby. কথাগুলো বলে আবারও হাসতে শুরু করলো তারা। ওদের মধ্যে একটি ছেলে ক্রমশই মেয়েটির কাছে এগিয়ে যাচ্ছে। মেয়েটি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পিছিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ছেলেটি মেয়েটির কাছে এসে দাঁড়াতেই থমকে যায় মেয়েটি। ছেলেটি মেয়েটির কাছে আসতে শুরু করে। এক পর্যায়ে তার গলার স্কার্ফে হাত দিতে মেয়েটি সেটিকে শক্ত করে টেনে ধরে। সামনে থাকা ছেলেটিকে জোরে ধাক্কা দিতেই ছেলেটি কিছু দূরে পড়ে যায়। দাঁড়িয়ে থাকা ছেলেগুলো এসে ছেলেটিকে ধরে। মেয়েটি আবারও দৌড়াতে শুরু করে। মেয়েটিকে দৌড়াতে দেখে ছেলেটি উঠে আবারও পিছু নিতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে সেখানে পড়ে সে। Where did come this fucking problem? I'm almost late. কথাগুলো বলে গাড়ি থেকে নামলো এক যুবক। দ্রুত পায়ে এগিয়ে এসে দেখলো তার গাড়ির সামনে একটা মেয়ে পড়ে আছে। Oh God, এখন এটা হট ছিল। বলে মেয়েটিকে ডাকতে শুরু করলো। Hey girl, get up. Can you hear me? যুবকটি এবার মেয়েটির পাশে বসে মেয়েটিকে নিজের দিকে ঘোরালো। দ্রুত নাকের কাছে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে কিনা। নিঃশ্বাস পড়ছে, তবে জ্ঞান নেই। ছেলেটি খেয়াল করলো মেয়েটি বেশ সুন্দরী। হালকা ফর্সা গায়ের রং, চুলগুলো কাঁধ ছাড়িয়ে পিঠ পর্যন্ত। জিন্সের সাথে লং টপস পরেছে, তার উপর ডেনিম পরেছে, গলায় স্কার্ফ। কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত উঠে গাড়ি থেকে পানির বোতল আনলো যুবকটি। এনে মেয়েটির চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো।
মেয়েটির চোখ খুলতে যুবক যেন হাঁপ ছেড়ে বাঁচল। আর ইউ কথা সম্পূর্ণ করার আগেই মেয়েটি তাকে জড়িয়ে ধরল। এতে কিছুটা ভরকে গেল যুবকটি। প্লিজ সেভ মি, প্লিজ আমাকে বাঁচান। ওরা আর কিছু বলতে পারল না মেয়েটি, ইতিমধ্যে হেঁচকি উঠে গেছে তার। পেছনে আঙ্গুল ইশারা করলো। যুবকটি তাকাতে খেয়াল করলো কতগুলো ছেলে দৌড়ে আসছে তার দিকে। যুবকটি সামনে খেয়াল রেখে মেয়েটিকে উঠে গাড়িতে উঠতে বলল। দুজনেই দৌড়ে গাড়িতে গিয়ে বসলো। গাল ফুলিয়ে বেডের উপর বসে আছে রোজা। কেউ ভালোবাসে না, কেউ না, কারোর সাথে আমি কথা বলবো না, কেউ ভালো। হঠাৎ করে এই রুমের লাইট বন্ধ হয়ে গেল। রোজা ভয়ে চোখ বন্ধ করে নিল। ভয়ে ভয়ে স্বরে ডাকতে শুরু করলো, ভাইয়া কই তুমি, কই তুমি? আমার ভয় ভয় করছে। কিছুর উপস্থিতি অনুভব করতেই চমকে উঠল রোজা। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না সে, তবুও চোখ জোড়া দিয়ে খুঁজছে সে। হঠাৎ একটা মিষ্টি গন্ধ এলো তার নাকে। গন্ধটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করলো। চোখ বন্ধ করে ঘ্রাণ নিতে শুরু করলো রোজা। রোজ পাখি। কণ্ঠটা ভেসে আসতেই ভয় আরো জেগে বসলো রোজার মনে। চোখ খুলতেই কারো গরম নিঃশ্বাস পড়ছে তার চোখে মুখে। কে কে আছো? রোজ পাখি। আবার সেই ডাক। ভয় পেয়ে বেডের কাছে থেকে উঠে দাঁড়াতেই রোজা ঘাড়ের ওপর কারো গরম নিঃশ্বাস অনুভব করলো। ভয় যেন আরো জেগে ধরলো তাকে। কে 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 আপনি এইখানে কিভাবে এলেন? এবার পেছন থেকে যেন কেউ শক্ত করে রোজাকে তার বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে, যার ফলে রোজার পিঠ গিয়ে ঠেকলো তার বুকে। কে আপনি? কথা বলুন, আমার ভয় করছে। রোজ পাখি, ভয় পা আমাকে। আমি চাই তুই যেন ভয় পাস আমাকে। তোর জীবনে শুধু আমার অস্তিত্ব থাকবে, আমার আধিপত্য চলবে। তুই আমার ব্ল্যাক রোজ। কথাগুলো বলে রোজাকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরলো। ব্যথায় রোজা কুঁকড়ে উঠল। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করলো। উফ, এত ছটফট করছিস কেন? শান্ত থাক বলছে। ছাড়ুন আমায়। শব্দ করো না পাখি। কথাটা বলেই রোজার ঘাড়ে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রোজা এবার আবেশে নিজের চোখ বন্ধ করে নিল। এই প্রথম কোনো পুরুষ তাকে ছুঁয়েছে। চোখ খুলতে কারো উপস্থিতি টের পেল না। সাথে সাথে লাইট অন হয়ে গেল। কে ছিল? কথাটা ভাবতেই দৌড়ে রুমের বাহিরে এলো রোজা। তবে সন্দেহজনক কিছুই পেল না। আবার নিজের ঘরে ফিরে এলো। বিশাল শহর বার্লিন। ইউরোপ লন্ডনের পরে সবচেয়ে বড় শহর বার্লিন। আর গুরুত্বের দিক দিয়ে বার্লিন এখন লন্ডনকেও ছাপিয়ে গেছে। প্যারিস, রোম বা লন্ডনের মতো জমকালো না হলেও বার্লিনের ইতিহাসও বেশ বর্ণিল। আর গত শতাব্দীর হিসেব ধরলে বার্লিনের মতো ঘটনাবহুল শহর পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। বার্লিনের প্রথম উল্লেখ পাওয়া যায় 1200 শতাব্দীতে বাণিজ্য পথ হিসেবে। 1417 সালে বার্লিন পবিত্র রোমান সাম্রাজ্যের প্রদেশ ব্রান্ডেলবুর্গের রাজধানী হয়। এরপর বার্লিন বিভিন্ন সাম্রাজ্যের রাজধানী ছিল। চমৎকার প্রশস্ত রাস্তায় ব্ল্যাক মার্সিডিজে ড্রাইভ করছে অর্ণব। তার পাশে বসে আছে এক তরুণী। অর্ণব কিছু দরকারি কাজে এসেছিল একদিকে, তখনই তার গাড়ির সামনে এসে পড়ে মেয়েটি। এখন তাকে নিয়ে গাড়ি ড্রাইভ করছে সে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর অর্ণব জিজ্ঞেস করলো, এই মেয়ে, এই নাম কি তোমার? আর ছেলেগুলো কারা ছিল? অপূর্বর কথায় কিছুটা চমকে তাকালো মেয়েটি তার দিকে। জি, আমাকে বলছেন? আশেপাশে যখন আর কেউ নেই তখন তোমাকেই বলছি। নাম কি তোমার? জি, নীলিমা। ছেলেগুলো কে, চেনো তুমি? জি না। কোথায় থাকো তুমি? অ্যাড্রেস বলো, তোমাকে পৌঁছে দিয়ে আবার যেতে হবে আমাকে। মেয়েটিকে চুপ থাকতে দেখে অর্ণব আবারও বলল, কি হলো বলো তোমার অ্যাড্রেস? সামানের রেস্টুরেন্টের সামনে আমাকে নামিয়ে দিন। অর্ণব আর কথা না বাড়িয়ে তাকে নামিয়ে দিল। নীলিমা গাড়ি থেকে নেমে চলে যেতে নিয়েও আবার ঘুরে এসে অর্ণবের জানালার কাছে নক করলো। অপূর্ব তাকে দেখে কাজ নামালো। কিছু বলবে? না মানে আসলে। বলো, কি বলবে? ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। কথাটা শেষ করে অপূর্বকে কিছু না বলার সুযোগ দিয়েই রেস্টুরেন্টের ভেতর চলে গেল নীলিমা। অপূর্ব নীলিমার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। কিছুক্ষণ আগেই বাসায় এসেছে রিধিমা। আয়ান তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। বাড়িতে এসে জিনিসপত্র রেখে শাওয়ারে গিয়েছিল সে। বের হতে দেখলো তার আদরের বোন গাল ফুলিয়ে বেডের ওপর বসে আছে। কি হয়েছে আমার পাখি শুনি? কে ধরেছে? কে মেরেছে? কি দিয়েছে বকা? মিষ্টি হেসে কথাগুলো বলে। রোজার পাশে বসলো রিধিমা। বোনকে ধরতে গেলেই
একদম ধরবে না আমায়। জার্মানিতে আসার পর সবাই বিজি হয়ে গিয়েছো তাই না? আমাকে রেখে একা একা বাইরে যাও। রিধিমা বুঝলো বোনের রাগ হয়েছে, তাই সে রোজার সামনে হাঁটু ভাঁজ করে বসে কান ধরে বলল, আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, আর এমন হবে না। আমি ভাবলাম জার্নি করে এসেছিস ক্লান্ত, তাই তোকে রেখে গিয়েছিলাম। ভাবিছিলি? রোজা এবার বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, পেয়েছিলাম একটু। এখন বলো তো কি এনেছো আমার জন্য? আগে উঠতে দিবি তো, তাহলেই না দিব। রিধিমা উঠে গিয়ে ব্যাগ থেকে একটা সুন্দর গাউন বের করে নিল। ওয়াও আপু, এটা তো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তুমি দাঁড়াও, আমি এখনই এটা পরে আসছি। বলে রোজা চেঞ্জ করতে চলে গেল। রিধিমা বোনের পাগলামি দেখে মুচকি হেসে আবারও বেডে গিয়ে বসলো। 5 মিনিট পর চেঞ্জ করে আসলো রোজা। দেখতে আপনি কেমন লাগছে আমায়? কই আয় তো, এইদিকে দেখি। বলেই বোনের দিকে হাত বাড়ালো রিধিমা। পুরোই প্রিন্সেস লাগছে আমার পাখিকে। বোনের কপালে ঠোঁট ছুঁয়ে দিল রিধিমা। তুমি থাকো, আমি ভাইয়াকে দেখে আসি। দৌড়ে রুম থেকে বের হয়ে গেল রোজা, উদ্দেশ্য ভাইয়ার রুমে যাবে। এইদিকে পেছন থেকে রিধিমা বলল, সাবধানে যা, পড়ে যাবে। রোজা কি আর তার কথা শুনে? সে তো এক ছুটে থামলো একটা রুমের সামনে। রুমে ঢুকে তার ভাইকে না দেখে মন খারাপ হলো তার। রুম থেকে বের হয়ে দরজার পাশে দাঁড়িয়ে খেয়াল করলো বাম পাশের ঘরগুলোতে কি অন্ধকার, ওখানে কি কেউ থাকে না। হঠাৎ তার মাথায় এলো নির্ণয়ের কথা। ওই লোক যে বলেছিল এই বাড়ি তার, তবে কি ওইদিকে ওই লোক থাকে নাকি ওখানে কেউ থাকে না? কি আছে ওই দিকটায়? কৌতূহলবশত বাম দিকের ঘরগুলোর দিকে এগিয়ে গেল রোজা। বাম পাশের ঘরগুলোর কাছে আসতেই দেখলো একটা ঘরের দরজা হালকা খোলা। রোজ মনকে শক্ত করে বুক ভরে নিঃশ্বাস নিল। মনে হচ্ছে সে যুদ্ধ জয় করতে যাচ্ছে। ধীর পায়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রোজা। অন্ধকারে কিছুই চোখে পড়ল না। কিছুটা এগিয়ে গিয়ে সামনে খেয়াল করতেই লাল একজোড়া চোখের দেখা পেল। কি ভয়ঙ্কর চোখজোড়া! রোজা থমকে গেল। ঘরে কার উপস্থিতি টের পেয়ে টাইগার আওয়াজ করতে শুরু করলো। রোজা এবার ভীষণ ভয় পেয়ে উল্টো দিকে ঘুরে দৌড় দিতে গিয়ে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ল। ওরে আমার কোমর রে গেল রে, আপুরে কই তুই ভাইয়া? বলে কোমর ধরে কাঁদতে লাগলো রোজা। তখনই রুমে লাইট জ্বলে উঠল। এই ঘরে কেন এসেছিস তুই? কি দরকার তোর এখানে? রাগে রি রি করতে করতে কথাগুলো বলল নির্ণয়। হাঁটতে পারিস না? দৌড়ানোর খুব শখ তাই না? ঘড়ির কাঁটা 5টা ছুঁই ছুঁই। রিয়া নিজের কাজে একটু বেরিয়েছিল। কাল থেকে তাকে আবারও ভার্সিটি যেতে হবে। কিছুটা সামনে যেতেই দেখলো বাইকের ওপর বসে ত্রিধা স্মোক করছে। সাদা টি শার্ট, স্টাইলিশ জিন্স, সাথে লেদারের জ্যাকেট পরা, চুলগুলো ব্রাউন কালার। চেহারায় পুরো মাফিয়া মাফিয়া একটা ভাব আছে। রিয়ান এক মনে কিছুক্ষণ তাকিয়ে রইল বাইকের দিকে। রিয়ান যখন প্রথম জার্মানি আসে, এয়ারপোর্ট থেকে যখন নিডে ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে গাড়িতে যাচ্ছিল, তখন সে দেখেছিল রাস্তায় কতগুলো ছেলেকে ইচ্ছে মতো পিটাচ্ছে ত্রিধা। প্রথম দেখায় কি ক্রাশটাই না খেয়েছিল রিয়ান। তার কিছুদিন পর হঠাৎ নিরঞ্জনে দেখা মিলল তার। তবে সাথে ছিল অর্ণব আর রায়ান। ভাবনা থেকে বেরিয়ে এসে রিয়ান ত্রিধার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে ডার্লিং, তুমি এখানে কি করো? নাচতেছি। নাচবি? কিন্তু তুই তো বিড়ি খাচ্ছিস। হোয়াট বিড়ি? আহারে বাচ্চা মেয়ে বুঝে না, আসো কলা কিনে দেই। হাতেরটা ফেলে দাও বাবু। বলে হাতে সিগারেটটা নিতে গেল রিয়ান। সর এখান থেকে। এই তুই মেয়ে না ছেলে? এত তেজ কেন তোর? তেজ না দেখায় তো একটু ভালোবাসতে পারিস। তোরে ভালোবাসার জন্য তোর সোকল প্রেমিকা আছে, তার কাছে যাও। এইভাবে রাস্তায় ভালোবাসা ভিক্ষা না করে সর চোখের সামনে থেকে। তুই আবার আমার গার্লফ্রেন্ড কই পাইলি ভাই? তুই জানিস আমি কিভাবে বলবো? লেখি তোরে, আমার গার্লফ্রেন্ড তো তুই। আই বউ, আমার একটু আদর কর। বলে রিয়ান ত্রিধার দিকে যেতে নিলে ত্রিধা হাতে সিগারেট ফেলে বাইকে বসা অবস্থায় রিয়ানের মুখে ঘুষি মারে। রিয়ান মুখে হাত দিয়ে অসহায়ভাবে তাকালো ত্রিধার দিকে। এটা কি করলি তুই? আদর খাবি বলে আদর দিলাম। রিয়ান কিছু বলবে তার আগে রিয়ানের নাম্বারে কল এলো। পকেট থেকে ফোন হাতে নিয়ে দেখলো নির্ণয় কল করেছে। হ্যাঁ ভাই বলো। অপর পাশ থেকে কি বললো শোনা গেল না। ওকে ভাই, চল যেতে হবে, ব্রো কল দিয়েছে। নীর? তাড়াতাড়ি চল, যেতে হবে। কথাটা শোনা মাত্র ত্রিধা বাইকে উঠে হেলমেট পরতে পরতে বলল, চল। রিয়ান ত্রিধাকে বাইকে উঠতে দেখে ভ্রুজোড়া কুঁচকে বলল, তুই নাম, আমি বাইক চালাবো। এতে যেন ত্রিধার রাগ তীর তীর করে বাড়তে শুরু করলো। কেন রে শালা, আমার বাইকের পিছনে বসলে কি তোর জাত যাবে নাকি? দেব না মিডিল স্টাম্প বরাবর হ্যাম ক্লাবটি, তখন পুরুষত্ব হারাবি।
বসলে বস, নাহলে আমি গেলাম, তুই থাক। রিয়ান জানে তর্কে সে পারবে না, তাই বাধ্য ছেলের মতো সেও বাইকে চড়ে বসলো। ত্রিধা বাইক স্টার্ট দিল। কিছুক্ষণ এগিয়ে একটা বিটের ধাক্কায় রিয়ান পড়ে যেতে নিলে ত্রিধার কোমর ধরে নিজেকে সামলে নেয়। ত্রিধার কোমরে রিয়ানের হাত বুঝতে পেরে চেঁচিয়ে বলতে শুরু করলো, এই শালা লুচ্চা হারামখোর বেহুদা, হাত ছাড়া তোর, একদম আমার শরীরে টাচ করবি না শালা, তাহলে কিন্তু মেরে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেব, বলে রাখলাম। ত্রিধার কথা শেষ হতে রিয়ান বলল, কেন রে, আমার শরীরে কি নোংরা লেগে আছে যে তোকে ধরলে নোংরা হয়ে যাবি? আর আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে যে তোকে ধরেছে, এটা তোর 7 পুরুষের কপাল রে শালি। তুই আর হ্যান্ডসাম? নিজেকে মনে হয় তুই আয়নায় দেখিস না, তাই না? তোর সাথে হ্যান্ডসাম কতটা যায় না, বুঝলি? তুই যে কিভাবে হ্যান্সির কাজিন হলি, এটাই আমি ভাবি। রিয়ান এবার রেগে ত্রিধার মাথায় গাট্টা মেরে বলল, এই শালি, তোর ট্যাপ রেকর্ডার চুপ করে দ্রুত গাড়ি চালা, না হলে দ্য গ্রেট নির্ণয় চৌধুরী আমাদের দৌড়ানি দিবে ওর ওই টাইগার দিয়ে। কি হলো, কথা বলিস না কেন? কেন এসছে সে ঘরে? আরে অশুভ লোক তো, আগে আমায় তুলুন। খাম্বার মতো শরীর নিয়ে কই থেকে এসে পড়লেন আমার সামনে। আল্লাহ গো, আমার কোমর। নির্ণয় রোজাকে কোলে তুলে বেডের দিকে যেতে শুরু করলো। এই কি করছেন, কি ছাড়ুন বলছি। মুখটা চুপ রাখ। রোজা কিছু বলল না, শুধু অপলক চেয়ে রইল ওই নীল চোখ জোড়ায়। রোজাকে বেডের কাছে নিয়ে গেল নীর, তারপর শুয়ে দিল। নীর যেতে নিলে রোজার কথায় আবারও থেমে গেল নির্ণয়। সেদিন কি হয়েছিল নির্ণয় ভাই? আমাকে না বলে কেন হারিয়ে গিয়েছিলে তুমি? ইস, কত মায়া জড়ানো সেই কথা, কত অভিমান জড়ানো সে কথা। আরে শাট আপ রোজ। বাকি কথা শেষ করার আগেই থেমে গেল সে। সামনে দাঁড়ানো রাগে চোখ লাল হওয়া নীরকে দেখে গলা শুকিয়ে গেছে ওর। কি ভয়ঙ্কর লাগছে নীরের ওই চোখগুলো। একটু আগেও কতটা শান্ত ছিল ওই চোখ জোড়া। ওই নাম যদি তোর মুখে আর কখনো শুনি, তাহলে তোকে জানে মেরে দেব। আই সোয়ার, একদম জানে মেরে দেব। মাইন্ডেড। নির্ণয়ের হুঙ্কারে বেচারা টাইগারও ঘরের এক কোণে কাচুমাচু হয়ে বসে আছে। আমি আসলে আমাকে চিনতে বেরো কেন এসছিস? আমার ঘরে আসার সাহস কোথায় পেলে তুই? লিসেন মিস মেহেরিন জান্নাত রোসা, তোর এইসব পাকনামে অন্য কোথাও দেখাবি, আমার সামনে না। তুই যে চৌধুরী বংশের বংশধর, এটা প্রমাণ করতে এসছিস তাই না আমার ঘরে? নির্ণয় রাগে গজগজ করতে করতে রুমের এক কোণে কাচুমাচু হয়ে থাকা টাইগারকে বলল, টাইগার, জাস্ট লিভ দিস রুম ফাস্ট, আই নিড প্রাইভেসি। টাইগার কি বুঝলো কে জানে, তবে মালিকের করা হুকুমে রুম ছেড়ে চলে গেল। রোজা টাইগারের যাওয়ার পানে একবার তাকিয়ে আবারও তার সামনে থাকা ভয়ঙ্কর মানবের দিকে তাকালো। ভয়ঙ্কর? হ্যাঁ, এই মুহূর্তে নির্ণয়কে ভয়ঙ্কর মানবের থেকে কম লাগছে না। তার হালকা নীল চোখ জোড়া ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রোজা তার এই রূপ দেখে অনেক কষ্টে নিজের কান্না সামলে রেখেছে। এবার মনে কিছুটা সাহস জুগিয়ে নির্ণয়ের উদ্দেশ্যে আবারও কিছু বলতে নিবে, তার আগে নির্ণয় শক্ত হাতে থাবায় সে রোজার চোয়াল জোড়া শক্ত করে চেপে ধরল। হিসিয়ে বলল, নিজের মুখ বন্ধ রাখ, আর এখন আমার রুম থেকে বের হ, আর কখনো আসবি না আমার সামনে। রোজা নির্ণয়ের চোখের দিকে একবার তাকিয়ে কোনো মতে কান্না থামিয়ে দৌড়ে বের হয়ে গেল নির্ণয়ের রুম থেকে। ব্যথার কথা যেন এই মুহূর্তে ভুলে গেছে সে। রোজা যেতে সামনে থাকা কাচের টেবিলে সজোরে লাথি মারল নির্ণয়। এক মুহূর্তে ঝমঝম শব্দে কাজগুলো গড়িয়ে পড়ল ফ্লোরে। আমার পাখি আমার খাঁচায়, এবার তাকে দূরে সরানোর ক্ষমতা কারো নেই। কেউ সরাতে আসলে তাকে জানে মেরে দেব আমি। আর আমার রোজের জন্য শুধু 5 জন কেন, আমি পুরো পৃথিবী ধ্বংস করতে পারি। রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই কাজে লেগে গেছে নীলিমা। ইস, আজকে যদি ছেলেটা ঠিক সময় মতো না আসতো, না জানি কি হতো তার। পরের মুহূর্তে নিজেকে তাচ্ছিল্যের স্বরে বলল, কি আর হতো। রায়াতুল নীলিমা, বয়স 18 কি 19-এর কাছাকাছি। বাংলাদেশ থেকে লেখাপড়ার জন্য এখানে এসেছে সে। নীলিমার মা মারা গিয়েছে তার যখন 5 বছর বয়স, তখন মা মারা যাওয়ার পর তার বাবা মেয়ের কথা ভেবে আবারও বিয়ে করেন। তবে ওই বাঙালিরা কথায় বলে না, পর কখনো আপন হয় না। নীলিমার বাবা নীলিমাকে ভালোবাসলেও তার বাবার দ্বিতীয় স্ত্রী কখনোই ভালোবাসেনি তাকে। সুযোগ পেলেই মারধর করত তাকে। নীলিমার বাবা একজন ব্যবসায়ী, টাকা পয়সার অভাব কোনো কালেই ছিল না তার। তবে তার খরচের বেলায় ছিল সৎ মায়ের ঘোর আপত্তি। সৎ মায়ের জন্য লুকিয়ে খরচ দিত তার বাবা। নিজের চেষ্টায় ও বাবার লুকিয়ে করার সাহায্যে এইচএসসি পাশ করে সে। স্বপ্ন ছিল বাহিরের দেশে পড়ার। ভালো স্টুডেন্ট হওয়ায় জার্মানি এসে ইউনিভার্সিটিতে স্কলারশিপে পড়ার সুযোগ হয়েছে তার।
বাবাকে জানানোর পর তার বাবা তার সৎ মায়ের অত্যাচারের হাত থেকে বাঁচানোর চেষ্টায় তাকে জার্মানি পাঠানোর ব্যবস্থা করে। তা নিয়েও কম জলঘোলা করেনি তার সৎ মা। এখানে এসেই এই কফি শপে পার্ট টাইম জব পায় সে। পার্ট টাইম জব আর বাবার পাঠানো টাকায় বেশ ভালোই চলে তার। হঠাৎ এক স্টাফের কথায় ধ্যান ভাঙল তার। 4 নম্বর টেবিলে কপি দিয়ে আসো একটা। নীলিমাও ধ্যান থেকে বের হয়ে কাজে মন দিল। রুমে এসে বালিশে মুখ বুজে কান্না করছে রোজা। তার নির্ণয় ভাই তাকে এভাবে বকেছে, ভাবতে শরীরে কাঁটা দিয়ে উঠছে তার। কি ভয়ঙ্কর ছিল তার ওই চাহনি। কেন এমন করলে তুমি ভাই? কেন আমায়? হঠাৎ ভাবনায় ডুব দিল রোজা। সময়টা তখন বসন্তকাল। বসন্তের রূপময় নিঃসর্গে ছুঁয়েছে বাংলার অলিগলি। ফুলের মহিরুহ সাজে সেজেছে বাংলার প্রকৃতি। কি অপরূপ, কি মায়ামী বাহারি ফুলের ছড়াছড়ি। মন হনন করা প্রতিক্ষণ প্রতিক্ষেত্র রঙিন করা ফুলের শোভা। মুগ্ধময় কোকিলের কুহুতানে মুখরিত হয় গ্রাম ও শহরের পথঘাট। বসন্তের সবুজ শ্যামল নয়নকাড়া দৃশ্যপট নাড়া দেয় মনের মধ্যখানে। শীতের মায়া ছিঁড়ে এসেছে ঋতুরাজ। শুকনো পাতারা ঝরে গিয়ে জন্ম নেবে কচি নতুন পাতা। পত্রে পল্লবে ঘাসে ঘাসে নদীর কিনারে কুঞ্জ বিথিকা আর ওই পাহাড়ে অরণ্যের বসন্ত দেয় নবযৌবনের ডাক। দুপুরে খাওয়া শেষে সকলে যখন ঘুমে তখন ছোট্ট রোজা একাই বাড়ি থেকে বের হয়ে এসছে কোকিলের ডাক শুনতে। সে কি কাণ্ড! কোকিলকে সে দেখেই ছাড়বে। তবে হতছাড়া কোকিল না জানি কোন গাছে বসে ডাকছে কে জানে। বাগানে আসতেই রোজার চোখ যায় বাগানে ফুটে থাকা গোলাপ গাছে। ইস কি সুন্দর! রোজা ঘোর লাগা দৃষ্টিতে এক নজরে চেয়ে থাকে। যেই না ফুল তুলতে যাবে ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে রোজাকে আটকে দেয়। আরে রোজা যে, কি করছো? রোজা ঘুরে দেখে পেছনে দাঁড়ানো রোজার মামাতো ভাই রোহান। রোহান ভাই তুমি? দেখো না ভাইয়া, একটা পাখির ডাক শুনতে শুনতে এইদিকে এসেছিলাম, এখন ফুল দেখে চোখ আটকে গেছে। তুমি ফুলটা দেবে আমায় ভাইয়া? ফুল নিবে? রোহান ফুল এনে দিল। জানো আমার কাছে না আরো অনেক ফুল আছে, তুমি যাবে আমার সাথে? সত্যি আছে? হ্যাঁ আছে তো অনেকগুলো, আমার সাথে চলো, তোমাকে অনেক চকলেটও দিব। কিন্তু নির্ভয় খুঁজবে, বাড়ির সবাই খুঁজবে। আমি নির্ভয়াকে ডেকে আনি। আরে চলো, তোমার নির্ভয়া এখন নেই এখানে, আর বাড়ির সবাই ঘুমোচ্ছে। চুপ করে যাব, তাড়াতাড়ি চলে আসব। বোকা রোজা না বুঝে সেদিকে গিয়েছিল। সেদিন গিয়েছিল। এটা কোন জায়গা? ওরা কারা ভাইয়া? আমি বাসায় যাবো ভাইয়া, ছাড়ো। তারপর কি হয়েছিল মনে নেই রোজার। প্রায় 2 মাস হাসপাতালে ছিল সে। বাসায় ফিরে তার প্রাণপ্রিয় নির্ভয়কে আর সে দেখেনি। বাড়ির সবাইকে অনেকবার জিজ্ঞেস করলেও কেউ কোনো উত্তর দেয়নি। আজকে নিচে নীরকে দেখে সে প্রথমে চিনতে না পারলেও পরে ঠিকই চিনেছে। ছোটবেলার নীরের আর এখানকার নীরের চেহারায় যদিও কোনো মিল নেই, তবে ওই যে চোখ জোড়া, প্রথমে চেনা চেনা লাগলেও পরে যখন তার মুখে নির্ণয় চৌধুরী নাম শুনে তখনই একবারে নিশ্চিত হয় এইটাই তার ভাই, তার নির্ণয় ভাই। তবে নির্ণয়ের এই রূপ যে বড্ড অচেনা তার। রোজা কি করিস? কারো ডাকে অতীত থেকে বেরিয়ে এলো রোজা। চোখ মুখ মুছে বিছানা থেকে উঠে দেখে রিধিমা। আরে আপু তুমি কখন এলে? এ কি কাঁদছিলি তুই? কি হয়েছে বোন? ওই না তো, আসলে বাড়ির কথা খুব মনে পড়ছিল তাই একটু। পাগল মেয়ে একটা। চল কিচেনে, আমি খাবার বানাবো, তুই বসে থাকবি। দুজনের কথার মাঝে নিচে কারো চেঁচামেচিতে রোজাকে রেখে তাড়াতাড়ি বেরিয়ে এলো রিধিমা। হলরুমে এসে দেখে ত্রিধা আর রিয়ান দুজনে মারামারি করছে। রিয়ান ত্রিধার চুল টেনে ধরেছে। ত্রিধাও রিয়ানের চুল ধরে বলছে, এই শালা গিরগিটির বাচ্চা, চুল ছাড়, মেয়েদের চুল ধরিস, লজ্জা করে না? রিয়ানও কম কিসে, সেও বলতে শুরু করলো, ওই রাক্ষসী ডাইনি, অবলা একটা ছেলেকে নির্যাতন করছিস। আগে আমার চুল ছাড়, না হলে এখনই বাসর সেরে ফেলবো। তবে রে করাচ্ছি তোকে বাসর বলে ত্রিধা রিয়ানের পায়ের পর পাড়া মারল। পায়ের ব্যথায় রিয়ান ত্রিধার চুল ছেড়ে দিল। সেই সুযোগে রিয়ান হাতে কামড় দিল ত্রিধা। ওরে রাক্ষসী মাংস খেকো প্রাণী, শালের বেটি বউ জঙ্গলি, ওরে তোর জামাই তোরে দিন রাত পিটাবে রে। আরেকটা দিব নাকি তোকে লাথি? রিধিমা কাউচের কাছে এসে চোখ গোল গোল করে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বোঝার চেষ্টা করছে সে। আর ওদিকে রিয়ান আর ত্রিধার মারামারি সিঁড়ি থেকে দেখে হাসছে রোজা। ইস কি সুন্দর সেই হাসি, যেন কোনো ছেলের হার্টবিট ফাস্ট করতে সক্ষম এই হাসি। রোজা কি জানে তার এই হাসি মুগ্ধ হয়ে দেখছে একজন। কি হচ্ছে কি এখানে? কারো কথায় সকলের চোখ গেল সিঁড়ির দিকে।
নির্ণয় রোজার ঠিক পেছনে দাঁড়ানো। রোজা ঘুরল না তার দিকে। নির্ণয় একবার রোজার দিকে তাকিয়ে হেঁটে নিচে চলে এলো। নির্ণয়কে দেখে ত্রিধা বলতে শুরু করলো, দেখ না অ্যান্সি, এই হনুমানটা না আমার চুল টেনে ধরছে। এই শান্ডার নাতি নাতিরা, তোদেরকে আমি মারামারি করতে আসতে বলছে? আর বাকি বলো দুটা কই? দেখো না ভাই, ওই আখাইত্যার বাচ্চা ভটকির বাচ্চা আমারে কামড়ায় আমার গোশত তুলছে ভাই। এই মুখ সামনে কথা বল, এইবার তো কামড় দিয়েছি, বেশি কথা বললে বংশের বাতি ফুটো করে দেব। ওদের কারো কথা নীরের কানে ঢুকেছে কি ঢুকেনি কে জানে। নীর তো রোজাকে দেখতেই ব্যস্ত। আমার বিড়াল আমারই কয় ম্যাও? দিস ইজ নট ফেয়ার রোজ পাখি। তোর ডেকে থাকতে দেখলে যে আমার বাসর বাসর পায়। দাদার পোলাই কি জিনিস বানাইছে রে, পুরো শরীর ভরা কারেন্ট। অ্যান্সি, ত্রিধার ডাকে হুঁশ ফিরল নীরে। ভ্রু জোড়া কুচকে ত্রিধার দিকে তাকালো। কি সমস্যা বল। এদিকে এক ধ্যানে নিজের ভাইকে দেখছে রিধিমা। আজ কতগুলো বছর পর ভাইকে চোখের দেখা দেখছে সে। তার একমাত্র ভাই, চৌধুরী বংশের বড় ছেলে। নীর কখনোই রিধিমাকে সৎ ভাবে নাই, নিজের বোন ভেবে এসেছে। রিধিমাও তাই। হোক না মা আলাদা, তাতে কি, তাদের রক্ত তো এক। রোজ, ওখানে কি করছিস? এখানে আয়। রোজার রুমে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল। রিয়ানের কথাই থেমে গেল। রিয়ানের কথায় সবার নজর গেল সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা রোজার দিকে। ব্ল্যাক টি শার্ট, সাথে প্লাজো পরা, কোমর ছাড়িয়ে পরা, চুলগুলো দুভাগে হ্যালো কিটি ব্যান্ড দিয়ে খুব যত্নে বেঁধে রাখা। টানা টানা হরিণী চোখ জোড়ায় হালকা কাজলের প্রলেপ প্রকাশ পাচ্ছে। সব দিয়ে দেখতে যেন ছোটখাটো একটা পুতুলের মতো। রোজাকে দেখে অপলক তাকিয়ে আছে সকলেই, শুধুমাত্র একজন ছাড়া, সে হলো নির্ণয় চৌধুরী। সকলে নীরবতা ভেঙে ত্রিধা দৌড়ে গিয়ে সিঁড়ি থেকে রোজাকে টেনে হলরুমে নিয়ে আসলো। এই কিউট বারবি ডলটা কে রে অ্যান্সি? কথাটা বলে যেই না রোজার গাল ধরতে যাবে, তখনই এক গম্ভীর গলার স্বরে হাত থেমে গেল ত্রিধার। ডোন্ট টাচ হার, শি ইজ অনলি মাই প্রপার্টি। বলে ছো মেরে রোজাকে ত্রিধার কাছ থেকে দূরে সরিয়ে আনলো নীর। এক মুহূর্তের জন্য পুরো রুমে নীরবতা বিরাজ করছে। রোজা যেন তার কানকে বিশ্বাস করতে পারছে না। কি বললো তার নির্ণয় ভাই? রোজা তার নিজের? পরক্ষণেই মনে পড়লো সে ভয়ঙ্কর রূপের কথা। তাহলে তখন ওই ব্যবহার করার মানে কি? শালার বেটা, আমার রাগও দেখাবে আবার নিজের বলে ওর দাবি করবে। কি পেয়েছি কি? মুহূর্তে নিজের মাথায় দুষ্ট বুদ্ধিগুলো সজাগ হলো তার। নির্ণয়কে ভেঙচি কেটে সোজা গিয়ে জড়িয়ে ধরলো ত্রিধাকে। আরে আপু, আমি রোজা চৌধুরী, রিয়ান ভাইয়ের বোন। তারপর ত্রিধাকে ছেড়ে রিধিমাকে ইশারা করে দেখালো। আর ও হলো রিধিমার নির্ণয় ভাইয়ের বোন, আমাদের কাজিন। ও হাউ সুইট! রিয়ানের মতো ওগানটা যে তোমার মতো একটা কিউট বোন আছে জানতাম না তো। কে রে অ্যান্সি, তুইও তো কখনো বলিস নাই তোর দুটো বোন আছে। একে তো ত্রিধাকে জড়িয়ে ধরাতে রাগে চোখ লাল হয়ে আছে নির্ণয়, তার মধ্যে বোন কথাটা কর্ণপাত হতেই যেন রাগ সপ্তম আকাশে ছুঁয়ে গেছে। চোখ বন্ধ করে নির্ণয় নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এরই মধ্যে দরজা দিয়ে ঢুকলো অনব আর আয়ান। আমাদের সারা কি নিয়ে গল্প হচ্ছে এখানে? কথাগুলো বলতে বলতে নীরের পাশে এসে বসলো তারা। আয়ানকে দেখে রিধিমা খানিকটা লজ্জা পেলেও চুপচাপ দাঁড়িয়ে রইল। আয়ান রোজাকে দেখে খুশি হয়ে গেল। হেই কিউটি পাই, কেমন? কথাটা শেষ করার আগেই নীরের চোখে চোখ পড়ল তার। নীর যেন চোখ দিয়েই তাকে ভস্ম করে দিবে, তা দেখে কাশি উঠে গেল তার। রিধিমা দৌড়ে পানি এনে দিল আয়ানের হাতে। আয়ান ঢক ঢক করে পানিটা শেষ করে রিধিমার হাতে গ্লাস দিল। রিধিমা গ্লাস নিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি কফি খাবে? সকলে মাথা নাড়ল, তবে নীর কিছু বলল না। রিধিমা এবার নীরের সামনে এসে বলল, ভাই তুমি কি কফি খাবে? নীর মাথা না তুলেই বলল। রিধিমা চলে যেতে রিয়ান আর ত্রিধাও গিয়ে বসলো নীরের সামনে। রিধিমা কিচেনে গিয়ে কফি বানাতে শুরু করলো আর রোজা পাশে বসে মনের শুকিয়ে ফল কেটে খাচ্ছে। নীর একবার আর চোখে সেদিকে তাকিয়ে সামনে থাকা সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, তোদের যে কাজ দিয়েছিলাম সে কাজ? সকলের দৃষ্টি এখন নীরের দিকে। আয়ান বলতে শুরু করলো, ব্রো, ত্রিধার দেওয়া লোকেশন আমরা পৌঁছানোর আগেই কেউ ওই শালাকে খালাস করে দিয়েছে। ওই শুয়োরের পুরো ঘর সার্চ করেছি, কিচ্ছু পাওয়া যায়নি। নিশ্চয়ই আমাদের গার্ডদের মধ্যে কেউ বেইমানি করেছে ভাই। অর্ণব ল্যাপটপে কাজ করছিল এতক্ষণ। এবার নীরের দিকে তাকিয়ে বলল, ভাই তত্ত্বমন্ত্রীর ছেলে হোটেল ড্রিম নাইটে উঠেছে, ওরে ধরতে পারলে ওর বাপের হাতে আনা যাবে। ত্রিধা ওর রুমের পাসওয়ার্ড আমাদের হ্যাক করতে হবে। তাহলে অর্ণবকে থামিয়ে দিল নীর। আজকের মিশনের জন্য তৈরি। কিচেনে কান্নার শব্দ কানে আসতে এই কথা থেমে গেল নীরের। রিয়ান দৌড়ে গেল কিচেনের দিকে।
রোজার হাত থেকে অনবরত রক্ত পড়ছে। রিধিমা কোনো রকমে হাত চেপে আছে, তাও রক্ত পড়ছে। ভাই জলদি এসো এখানে। রিয়ান রোজার হাত ধরে হলরুমের দিকে নিয়ে আসতে আসতে নীরকে ডাকছে। রোজার হাতে রক্ত দেখে নীর ছুটে এলো রোজার কাছে, এসে রিয়ানের কাছ থেকে রোজার হাত ছাড়িয়ে নিল।